গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। আজকের গল্প পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কালা পাহাড়। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। নমস্কার। গল্প শুরু করছি কালা পাহাড়। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সংসারে অবুজকে বোঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুজ শিশুর চেয়ে অনেক বেশি বিরক্তিকর। শিশু চাঁদ চাহিলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিলে সে শান্ত হয়, শান্ত না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুজ কিছুতেই বুঝিতে চায় না এবং ভবির মতো ভুলিতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তি তর্ক দিয়াও বাপকে বোঝাইতে পারিল না। অবশেষে যাহাকে বলে তিক্ত বিরক্ত তাই হইয়া সে বলিল, তবে তুমি যা মন তাই করোগে, যাও দুটো হাতি কিনে আনোগে। কল্পিত হাতি দুইটি বোধ করি সুর ঝাড়িয়া রঙ্গলালের গায়ে জল ছিটাইয়া দিল। রঙ্গলাল রাগে আগুন হইয়া উঠিল। সে হুঁকা টানিতেছিল। কথাটা শুনিয়া কয়েক মুহূর্ত ছেলের মুখের দিকে চাহিয়া রহিল। তারপর অকস্মাৎ হাতের হুঁকোটা সজোরে মাটির ওপর আছাড় মারিয়া ভাঙ্গিয়া ফেলিয়া বলিল, এই নে। যশোদা অবাক হইয়া বাপের মুখের দিকে চাহিয়া রহিল। রঙ্গলাল বলিল, হাতি হাতি? বলি, ওরে হারামজাদা, কখন আমি হাতি কিনবো বলেছি? যশোদা এ কথার কোনো জবাব দিল না। সেও রাগে ফুলিতেছিল, গুম হইয়া বসিয়া রহিল। রঙ্গলাল এতক্ষণে বোধহয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন, দুটো ছাগল কিনবি বরং, ফলাও চাষ হবে, বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা শীষ। 4-7 ছেলে লেখাপড়া শিখলে এমনই মুখ্যই হয় কি না? বলি, হ্যাঁ রে মুখ্য, ভালো গরু না হলে চাষ হয়? লাঙ্গল মাটিতে ঢুকবে 1 হাত করে, 1 হেঁটো মাটি হবে গদগদে মোলাম ময়দার মতো, তবে তো ধান হবে, ফসল হবে। রঙ্গলাল ধরিয়াছে এবার সেই গরু কিনিবে। এ কেনার ব্যাপার লইয়া মতদ্বৈত হেতু পিতা পুত্রে কয়েকদিন হইতেই কথা কাটাকাটি চলিতেছিল। রঙ্গলাল বেশ বড় চাষি, তাহার জোর জমাও মোটা, জমিগুলো প্রথম শ্রেণীর, চাষের ওপর যত্ন অপরিসীম। বলশালী প্রকাণ্ড যেমন তাহার দেহ, চাষের কাজেও খাটেও সে তেমনই অসুরের মতো। কার্পণ্য করিয়া 1 বিন্দু শক্তিও সে কখনো অবশিষ্ট রাখে না। বোধহয় এই কারণেই গরুর ওপরেও তাহার প্রচণ্ড শখ। তার গরু চাই সর্বাঙ্গ সুন্দর, কাঁচা বয়স, বাহার রং, সুগঠিত শিং, সাপের মতো লেজ এবং আরও অনেক কিছু গুণ না থাকিলে গরু তাহার পছন্দ হয় না। আর একটা কথা, এ চাকলার মধ্যে তাহার গরুর মতো গরু যেন আর কাহারও না থাকে। গরুর গলায় সে ঘুঙুর ও ঘণ্টার মালা ঝুলাইয়া দেয়। 2টি বেলা ছেঁড়া চট দিয়ে তাহাদের সর্বাঙ্গ ঝাড়িয়া মুছিয়া দেয়। শিং দুটিতে তেল মাখায়। সময় সময় তাহাদের পদ সেবাও করে। কোনোদিন পরিশ্রম বেশি হইলে তাহাদের পা টিপিতে টিপিতে বলে, আহা কেষ্টর জীব। গত কয়েক বছর অজন্মার জন্য এবং পুত্র যশোদাকে স্কুলে পড়াইবার খরচ বহন করিতে হওয়ায় রঙ্গলালের অবস্থা ইদানিং একটু অসচ্ছল হইয়া পড়িয়াছে। কিন্তু যশোদা এবার ম্যাট্রিক পাশ করিয়াছে, আর গতবার ধানও মন্দ হয় নাই। এই জন্য এবার রঙ্গলাল ধরিয়া বসিয়াছে, ভালো গরু তাহার চাই। 1 জোড়া গরু গতবার মাত্র কেনা হইয়াছে, কিন্তু তাহাদের প্রতি রঙ্গলালের মমতা নাই। গরু 2টি ছোটও নয়
এবং মন্দ কোনো মতে বলা চলে না, কিন্তু এ অঞ্চলে তাহাদের চেয়ে ভালো গরু অনেকের আছে। যশোদা বলিতেছে, এ বৎসরটা ওতেই চলুক, আমি চাকরি বাকরি একটা কিছু করি, আর এবারে যদি ধান ভালো হয় তবে কিনো, এখন আসছে বছর, কিনতে গেলে 200 টাকার কম তো হবেই না, সে টাকা এখন পাবে কোথা? টাকা কোথা হইতে আসিবে সে রঙ্গলাল জানে না, তবে গরু তাহার চাই। অবশেষে রঙ্গলালের জিদই বজায় থাকিল। যশোদা রাগ করিয়াই আর কোনো আপত্তি করিল না। টাকা জোগাড়ও হইয়া গেল। যে গরু জোড়াটা তাহার ছিল সে জোড়াটা বেচিয়া হইল 100 টাকা, বাকি 100 টাকা সংস্থান করিয়া দিল যশোদার মা। সে রঙ্গলালকে গোপনে বলিল, ওর সঙ্গে ঝগড়া করে কি হবে, তুমি গরু কিনে আনো না, কিনে আনলে তো কিছু বলতে পারবে না। রঙ্গলাল খুশি হইয়া বলিল, বেশ বলেছ, তাই করি, তারপর ও আপনার মাথা ঠুঁকোক কেনে। যশোদার মা বলিল, এ গরু দুটো বেচে দাও, আর এই নাও, এইগুলো বন্ধক দিয়ে গরু কেনো তুমি, ভালো গরু নইলে গোয়াল মানায়। সে আপনার গহনা কয়খানি রঙ্গলালের হাতে তুলিয়া দিল। রঙ্গলাল আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাক, রঙ্গলাল টাকা করি সংগ্রহ করিয়া পাচন্দি গ্রামের গরু মহিষের হাটে যাইবার সংকল্প করিল। বাছিয়া বাছিয়া মনের মতো 2টি গরু সে সংগ্রহ করিবে। পাচন্দির হাটে প্রবেশ মুখে সে অবাক হইয়া দাঁড়াইয়া গেল। হ হ, এ যে, ওরে বাস রে, এ যে হাজার হাজার রে বাবা! হাজার হাজার না হলেও গরু মহিষ 2 মিলিয়া 1000 খানেক আমদানি পাচন্দির হাটে হয়, আর মানুষ তেমনই অনুপাতে জুটিয়াছে। গরু মহিষের চিৎকারে, মানুষের কলরবে সে অদ্ভুত কোলাহল ধ্বনিত হইতেছে। মাথার উপর সূর্য তখন মধ্য আকাশে। যেখানটায় জানোয়ার কেনা বেচা হইতেছে সেখানে 1 ফোঁটা ছায়া কোথাও নাই। মানুষের সেদিকে ভ্রুক্ষেপও নাই। তাহারা অক্লান্তভাবে ঘুরিতেছে। রঙ্গলাল সেই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। গরুগুলি এক জায়গায় গায়ে গায়ে ঘেঁষিয়া দাঁড়াইয়া আছে, চোখে চকিত দৃষ্টি। পাইকারগুলো চিৎকার করিতেছে ফেরিওয়ালার মতো, এই যায়, এই গেল আরবি ঘোড়া। রঙ্গলাল তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার মনের মতো সামগ্রীর সন্ধান করিতেছিল। ওদিকটা গোলমাল উঠিতেছে প্রচণ্ড তড়। কান পাতা যায় না, মনে হয় যেন দাঙ্গা বাঁধিয়াছে। রঙ্গলাল ওই দিকটার পানেই চলিল। এদিকটা মহিষের বাজার। কালো কালো দুর্দান্ত জানোয়ারগুলোকে অবিরাম ছুটাইয়া লইয়া বেড়াইতেছে। পাইকারদের দল চিৎকার করিয়া বড় বড় বাঁশের লাঠি দিয়া অবিশ্রান্ত পিটিতেছে, আর জানোয়ারগুলো ছুটিয়া বেড়াইতেছে জ্ঞান শূন্যের মতো। কতগুলো একটা পুকুরের জলে পড়িয়া আছে। নেহাত কচি বাচ্চা হইতে বুড়ো মহিষ পর্যন্ত বিক্রয়ের জন্য আনিয়াছে। কতগুলোর পায়ের চামড়া উঠিয়া গিয়া রাঙা ঘা থকথক করিতেছে। আর একটু দূরে আমগাছ ঘেরা একটা পুকুর পাড়েও লোকের ভিড়। রঙ্গলাল সেখানেও কি আছে দেখিবার জন্য চলিল। এক পাইকার মহিষ তাড়াইয়া আনিতেছিল। সহসা তাহার আস্ফালিত লাঠি গাছটি হাত হইতে খসিয়া রঙ্গলালের কাছেই আসিয়া পড়িল। রঙ্গলালের একটু রাগ হইল। সে লাঠি গাছটা তুলিয়া লইল। পাইকারটার অবসর নাই। সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, দাও দাও, লাঠি গাছটা দাও হে। যদি আমার গায়ে লাগতো তা তোমার লাগতো, না টুচকার রক্ত পড়তো, আর কি হতো? রঙ্গলাল অবাক হইয়া গেল। রক্ত পড়তো আর কি হতো? দাও দাও ভাই, দিয়ে দাও, হাত ফসকে হয়ে গিয়েছে, দাও। রঙ্গলালকে ভালো করিয়া দেখিয়া এবার পাইকারটি বিনয় প্রকাশ করিল। লাঠি গাছাটা দিতে গিয়া রঙ্গলাল শিহরিয়া উঠিল। এ কি, লাঠির প্রান্তে যে সূচের অগ্রভাগ বাহির হইয়া রহিয়াছে। পাইকারটি হাসিয়া বলিল, ও আর দেখে কাজ নাই, দিয়ে দাও ভাই। রঙ্গলাল বেশ করিয়া দেখিল, সূচের অগ্রভাগই বটে, একটা নয়, 2-3টা। হঠাৎ একটা শোনা কথা তাহার মনে পড়িয়া গেল। পাইকারেরা লাঠির ডগায় সূচ বসাইয়া রাখে। এই সূচের খোঁচা খাইয়া মহিষগুলো এমন জ্ঞান শূন্যের মতো ছুটিয়া বেড়ায়। উফ! সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। পাইকারটা বলিল, কি কিনবে কি কর্তা? মহিষ কিনবে তো লও, ভালো মহিষ দিব, সস্তা দিব। এই এই বলিয়া রঙ্গলালকে দেখাইয়া সে মহিষগুলোকে ছুটাইতে
আরম্ভ করিল। বাপরে বাপরে, বলিহারি বাপরে আমার! মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রঙ্গলাল আসিয়া উঠিল বাগানে। চারিপাশেই মহিষের মেলা। এগুলো সব হৃষ্টপুষ্ট আর অযথা তাড়নার ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাবে কোনোটি বসিয়া, কোনোটি দাঁড়াইয়া চোখ বুজিয়া রোমন্থন করিতেছে। গরু এ বাগানে নাই। রঙ্গলাল সেখান হইতে ফিরিল, কিন্তু এবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। কি মহিষ না হাতে! এত প্রকাণ্ড বিপুলকায় মহিষ রঙ্গলাল কখনো দেখে নাই। কয়জন লোক সেখানে দাঁড়াইয়াছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লবে বাবা? পাইকারটা বলিল, এক লেবে ভাই রাজার জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নাই সেই। ঘুরছে তো 5-7 হাট, আবার কোথাও যাব। অন্য একজন বলিল, এ মোষ গেরস্তেতে নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? তার জন্য এখন লোক খোঁজো। পাইকার বলিল, আরে ভাই, বুদ্ধেতে মানুষ বাঘ বশ করছে, আর এ তো মোষ। লাঙল বড় করলেই জানোয়ার জব্দ। এর লাঙল মাটিতে ঢুকবে 1.5 হাত। রঙ্গলাল তীক্ষ্ণ প্রশংসমান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়াছিল। বলিহারি, দেহের অনুপাতে পাগুলো খাটো, আবক্ষ পঙ্ক হইতে অন্তত 20 মণ ওজন তো স্বচ্ছন্দে ওই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিকোষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর ওই দুইটি কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পারিবে? আচ্ছা, দেখাই যাক। হাট ভাঙ্গিয়া শেষ লোকটি যখন চলিয়া যাক, তখন দেখা যাইবে। পাইকারটাও তো বলিল, 5-7টা হাটে কেউ খরিদ্দার জোটে নাই। কথা তো শুধু টাকারই নয়, সকলেরই চেয়ে বড় কথা এই জানোয়ার দুইটির বিপুল উদর। রঙ্গলাল এই মহিষ দুইটাই কিনিয়া ফেলিল। কিছুতেই সে প্রলোভন সম্বরণ করিতে পারিল না। এই টাকাতেই তাহার হইল। পাইকারটাও কয়েকটা হাট ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল। অনেকগুলি টাকা তাহার এতদিন আবদ্ধ হইয়া আছে। সে যখন দেখিল সত্যই রঙ্গলালের আর সম্বল নাই, তখন 198 টাকাতেই মহিষ দুইটি রঙ্গলালকে দিয়া দিল। তখন রঙ্গলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফারিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল, ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া উঠিল। লেখা পড়া জানা ছেলেকে তাহার বড় ভয়। তাহার কথাবার্তার জবাব দিতে রঙ্গলালকে হাঁপাইয়া উঠিতে হয়। তাছাড়া এত বড় দুইটা জানোয়ারের উদর পূর্ণ করা তো সহজ নয়। এক একটাতেই দৈনিক 1 পণেরও বেশি খড় নস্যের মতো উদারাসাদ করিয়া ফেলিবে। গিন্নি যশোদার মা কি বলিবে? মহিষের নাম শুনিলে জ্বলিয়া যায়। রঙ্গলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে এক সময় বিদ্রোহ করিয়া ওঠে। কেন, কিসের ভয়? কাহাকেই বা ভয়? ঘরই বা কাহার? সম্পত্তির মালিকই বা কে? কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কেহ জানে? রঙ্গলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র আস্তরণ লাঙলের টানে চৌচির করিয়া দিলেই মা ঝাঁপিখানি কাঁখে করিয়া পৃথিবী আলো করিয়া আসন পাতিয়া বসিবেন। 1 হাঁটু দলদলে কাদা, কেমন সোদা সোদা গন্ধ। ধানের চারা 3 দিনে 3 মূর্তি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকু তার স্থায়ী হইল না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্তিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তোষামত বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়া সে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি 1 জোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল বাবা বোধহয় প্রকাণ্ড উঁচু 1 জোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাপু, বেশ শক্ত গিট গিট গড়ন হবে, উঁচুতে খুব বড় না হয় সেই তো ভালো। একমুখ হাসিয়া রঙ্গলাল বলিল, গরুই কিনি নাই আমি।
মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ। যশোদার মাও বলিল, মোষ কিনলে তুমি? হ্যাঁ। আর এমন করে হেসো না বাপু তুমি, আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়া উঠিল, আহা হা, আগে তাই চোখেই একবার দেখো, দেখেই যা হয় বলো। লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, চল দুর্গা বলে চল, ঢুকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরও ভারী হইয়া উঠিল। সে বলিল, নাও এবার চালের খড় কগাছাও টেনে নিয়ে দিও শেষে। ও কি সোজা পেট? এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীয় কোথা হতে জোগাবে। যশোদার মা অবাক হইয়া মহিষ দুইটাকে দেখিতেছিল। হোক ভয়ঙ্কর, তবু একটা রূপ আছে, তার আকর্ষণে মানুষকে চাহিয়া দেখিতে হয়। মহিষ দুইটা ঈষৎ মাথা নামাইয়া তির্যক ভঙ্গিতে সকলকে চাহিয়া দেখিতেছিল। চোখের কালো অংশের নিচে রক্তাভর সাদা ক্ষেত্র খানিকটা বাহির হইয়া পড়িয়াছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রঙ্গলাল বলিল, দাও পায়ে জল দাও। বাবা রে, ওদের কাছে আমি যেতে পারবো না। না না না, তুমি এসো, কাছে এসো, কোনো ভয় নাই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয় ভয় আগাইয়া আসে। মহিষ দুইটি ফস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করি বলিতে চাহে। রঙ্গলাল বলিল, এই খবরদার, মা হয় তোদের, ফেন দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি, চিনে রাখ। তবুও যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি দিয়ে দাও, ও আমি পারবো না। যে কালা পাহাড়ের মতো চেহারা। রঙ্গলাল বলিয়া উঠিল, বেশ বলেছ, একটা নাম থাকুক কালা পাহাড়। এইটা এইটা বেশি মোটা, এইটাই হোক কালা পাহাড়। আর এইটার কি নাম হবে বলো দেখি। একটু চিন্তা করিয়া সে আবার বলিল, আর এইটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রঙ্গলাল বিরক্ত হইয়া বলিল, গোমরা মুখ আমি দেখতে লাড়ি, সে গুরুই হোক আর গোসাই হোক। রঙ্গলাল কালা পাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণকে তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায়। সকালেই ফেরে বেলা 3টায়। শুধু যে এটা খড় বাঁচাইবার জন্য সে করে তাহা নয়, এটা তাহাকে খপর মতো পাইয়া বসিয়াছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। রঙ্গলাল হাসিয়া বলিল, এবার খড় কত টাকায় বেচি তা দেখ, খড় বেচেই এবার একখানা গয়না তোমার হবে। যশোদার মা বলে, গয়নার জন্য আমার ঘুম হয় না, না তোমাকে দিনরাত ছেঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোন দিন, সাপের কামড়ে কিংবা বাঘের পেটে। সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে দুই একটা ছিটকাইয়া আসিয়া পড়ে। রঙ্গলাল সেসব গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়ে একটা গাছতলায় গামছা বিছাইয়া শুইয়া পড়ে। মহিষ দুইটা ঘাস খাইয়া বেড়ায়। উহারা দূর গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, আহ আহ আহ। অবিকল মহিষের ডাক। দূর হইতে সে শব্দ শুনিয়া কালা পাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। তারপর উহারা ওই আহ আহ শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে। কখনো কখনো বা ছুটিতে আরম্ভ করে। রঙ্গলালের কাছে আসিয়া তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছে কেন? রঙ্গলাল দুইটার গালেই দুই হাতে একটা করিয়া চড় বসাইয়া দিয়া বলে, পেটে তোদের আগুন জ্বলুক, খেতে খেতে কি এবেলা চলে যাবি নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর যায় না। তাহারা সেইখানে শুইয়া পড়িয়া চোখ বুঝিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে আখণ্ড ডুবিয়া বসিয়া থাকে। রঙ্গলাল ডাকিলে জলসিক্ত গায়ে উঠিয়া আসে। মাঠে যখন সে লাঙল চালায়, তখন প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চাপিয়া ধরে কালা পাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টানিয়া চলে।
প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুই ধারে উল্টাইয়া পড়ে। এক হাতেরও উপর গভীর তলদেশ উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটায় একতলা ঘরের সমান উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সবিস্ময়ে দেখে, রঙ্গলাল হাসে। মধ্যে মধ্যে কালাপাহাড় ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া ওঠে। একদিন তাহাদের মধ্যে কি মনান্তর যে ঘটে, উহারা দুইটা যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে। মাথা নিচু করিয়া আপন আপন শিং উদ্যত করিয়া সম্মুখের দুই পা মাটিতে ঠুকিতে আরম্ভ করে। তারপর যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রঙ্গলাল ছাড়া সে সময় আর কেহ তাহাদের মধ্যে যাইতে সাহস করে না। রঙ্গলাল প্রকাণ্ড একগাছা বাঁশের লাঠি হাতে নির্ভয় উহাদের মধ্যে পড়িয়া দুর্দান্তভাবে দুইটাকে পিটিতে আরম্ভ করে। প্রহারের ভয় দুইটাই সরিয়া দাঁড়ায়। রঙ্গলাল সেদিন দুইটাকেই সাজা দেয়, পৃথক গোয়ালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে। তারপর পৃথকভাবেই তাহাদের স্নান করাইয়া পেট ভরিয়া খাওয়াইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশও দেয়। ছি, ঝগড়া করতে নেই, একসঙ্গে মিলেমিশে থাকবি তবে তো। যাক, বৎসর তিনেক পরে অকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রঙ্গলাল নদীর ধারে বেশ কুঞ্জবনের মতো গোলমাচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালাপাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছিল। অকস্মাৎ একটা বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভাঙিয়াই চোখ মেলিয়ায় রঙ্গলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশ পথের মুখেই একটা চিতা বাঘ হিংস্র দৃষ্টিতে তাহারই দিকে চাহিয়া আছে। হিংস্র লোলুপতায় দাঁতগুলো বাহির হইয়া পড়িয়াছে। ফ্যাঁস ফ্যাঁস শব্দ করিয়া বোধহয় আক্রমণের সূচনা করিতেছে। রঙ্গলাল ভীরু নয়, সে পূর্বে কয়েকবার চিতাবাঘ শিকারে একটা বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রঙ্গলাল বেশ বুঝিতে পারিল সংকীর্ণ প্রবেশ পথের জন্যই বাঘটা ভেতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জবনটার অকুস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া ডাকিতে আরম্ভ করিল, আহ আহ আহ। মুহূর্তের মধ্যে উত্তর আসিল, আহ আহ আহ। বাঘটা চকিত হইয়া কুঞ্জবনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রঙ্গলাল দেখিল কালা পাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাহাদের এমন ভীষণ রূপ সে কখনো দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছে। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটা চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবুও সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হইয়াই অকস্মাৎ একটা লাফ দিয়া কুম্ভকর্ণের উপর পড়িল। পরমুহূর্তে কালা পাহাড় তাহার উদ্যত শিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালা পাহাড় শৃঙ্গাঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার উপর নতমস্তক উদ্যত শৃঙ্গ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের শিং দুটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও নিদারুণ আক্রোশে তাহার ঘাটটা কামড়াইয়া ধরিল। অধিক হইতে কালা পাহাড় আসিয়াও বাঘটার উপর শৃঙ্গাঘাত আরম্ভ করিল। রঙ্গলাল তখন বাহির হইয়া আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যে যুদ্ধমান দুইটা জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও অত্যন্ত ক্ষীণ শরীরে শুধু দুই একটা অতি ক্ষীণ অপেক্ষা মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল। তাহার দৃষ্টি রঙ্গলালের দিকে, চোখ হইতে দর দর ধারে জল গড়াইতেছে। রঙ্গলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। বিপদ হইল কালা পাহাড়কে লইয়া। সে অবিরাম আ আ করিয়া চিৎকার করে আর কাঁদে। রঙ্গলাল বলিল, জোর নইলেও থাকতে পারছে না, জোর একটা এই হাটেই কিনতে হবে। পর হাটে সে অনেক দেখিয়া চড়া দামে কালা পাহাড়ের জোর কিনিয়া ফেলিল। টাকা লাগিল অনেক, একটারই দাম দিতে হইল 150 টাকা।
কিন্তু তবু কালা পাহাড়ের যোগ্য সাথী হইল না। তবে এটার বয়স এখনো কাঁচা, এখনো বাড়িবে। ভবিষ্যতে 2-1 বৎসরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হইবেই বলিয়াই মনে হয়। এই তো সবে 4খানি দাঁত উঠিয়াছে। কালা পাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। সে শিং বাঁকাইয়া পা দিয়া মাটি খড়িতে আরম্ভ করিল। রঙ্গলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করিয়া দূরে বাঁধিয়া বলিল, পছন্দ হচ্ছে না বুঝি ওকে? না, ওসব হবে না, মারলে হাড় ভেঙে দেবো তোমার তাহলে। হ্যাঁ। নূতনটাকেও বাঁধিয়া জাপ দিয়া সে বাড়ির ভেতর আসিয়া স্ত্রীকে বলিল, কালা পাহাড় তো খেপে উঠেছে একে দেখে, সে রাগ কত। যশোদার মা বলিল, আহা বাপু, কুম্ভকর্ণকে বেচারা ভুলতে লাগছে, কত দিনের ভাব। কথাটা বলিয়াই সে স্বামীর দিকে চাহিয়া ফিক করিয়া বলিল, যেমন তোমাতে আমাতে। মরণ তোমার, কথা ছিঁড়ি দেখো কেনে, ওরা হলো বন্ধু। তা বটে। রঙ্গলাল পরাজয় মানিয়াও পুলকিত না হইয়া পারিল না। তারপর বলিল, ওট ওট, চল, জল তেল সিঁদুর হলুদ নিয়ে চল। ঠিক এই সময় বাড়ির রাখালটা ছুটিয়া আসিয়া বলিল, ওগো মোড়ল মশাই, শিগগিরি এসো গো, কালা পাহাড় নতুনটাকে মেরে ফেলালে। সে কি রে, শিকল দিয়ে বেঁধে এলাম যে। রঙ্গলাল ছুটিয়া বাহির হইয়া গেল। রাখালটাও পিছনে পেছনে আসিতে আসিতে বলিল, গোঁজ উপড়ে ফেলাচ্ছে মশাই, আর যে গোঁগাচ্ছে, এতক্ষণে হয়তো মেরেই ফেলালে। রঙ্গলাল আসিয়া দেখিল রাখালটার কথা এক বিন্দু অতিরঞ্জিত নয়। শেকল সমেত খুঁটিটাকে উপড়াইয়া সে আবদ্ধ হইয়া মহিষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করিয়া প্রহার করিতেছে। নতুনটা একে কালা পাহাড় অপেক্ষা দুর্বল এবং এখনও তাহার বাল্য বয়স উত্তীর্ণ হয় নাই। তাহার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়িয়া গিয়া সে শুধু কাতো আর্তনাদ করিতেছে। রঙ্গলাল লাঠি মারিতে আরম্ভ করিল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নাই। সে নির্মমভাবে নবাগতকে আঘাত করিতেছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোনরূপে আয়ত্তাধীন করা গেল, তখন নতুন মহিষটার শেষ অবস্থা। রঙ্গলাল মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। যশোদা বলিল, ওকে আর ঘরে রাখা হবে না, বেঁচে দাও ওকে। আবার ওর জোড়া আনলে ও আবার মারামারি করবে, ও মোষ গরম হয়ে গিয়েছে। রঙ্গলাল কথার উত্তর দিতে পারিল না। সে নীরবে ভাবিতেছিল। যশোদার কথার জবাব নাই। সে সত্যিই বলিয়াছে, কালা পাহাড়ের মেজাজ খারাপ হইয়া গিয়াছে। মহিষের মেজাজ একবার খারাপ হইলে আর সে শান্ত হয় না, বরং উত্তরোত্তর সে অশান্তই হইয়া ওঠে। কিন্তু তবু চোখ দিয়া তাহার জল আসে। দিন কয়েক পর রাখালটা আসিয়া বলিল, আমি কাজ করতে লাড়ব মশাই। কালা পাহাড় যেরকম ফোঁসাইচ্ছে, কোনোদিন হয়তো মেরেই ফেলাবে আমাকে। রঙ্গলাল বলিল, যা, ফোঁসফোঁস করা মোষের স্বভাব, কই চল দেখি দেখি। রঙ্গলাল কালা পাহাড়ের কাছে আসিয়া দাঁড়াইল। রক্তচক্ষু লইয়া রঙ্গলালের দিকে দৃষ্টিপাত করিয়া কালা পাহাড় তাহার মুখটা রঙ্গলালের কোলে তুলিয়া দিল। রঙ্গলালের কোলে তুলিয়া দিল। রঙ্গলাল পরম স্নেহে তাহার মাথা চুলকাইতে আরম্ভ করিল। কিন্তু রঙ্গলাল তো অহরহ কালা পাহাড়ের কাছে থাকিতে পারে না যে তাহাকে শান্ত করিয়া রাখিবে। অন্য কেহ গেলেই কালা পাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়। মধ্যে মধ্যে মুখ তুলিয়া চিৎকার আরম্ভ করে। সে ঊর্ধ্বমুখ হইয়া কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়িয়া সে ডাকিতে ডাকিতে ওই নদীর ধারের দিকে চলিয়া যায়। রঙ্গলাল ভিন্ন অন্য কেহ তাহাকে ফিরাইতে গেলেই সে রুখিয়া দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে সে মারিয়া ফেলিল। এই বাছুরটির সহিত উহাদের বেশ একটা মিষ্ট সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালা পাহাড় যখন পূর্ণ উদরে রোমন্থন করিত, তখন সে আসিয়া তাহাদের ডাবা হইতে জাপ খাইয়া যাইত। নিতান্ত অল্প বয়সে বহুদিন অবুজের মতো সে তাহাদের পেটের তলায় মাতৃস্তন্যের সন্ধান করিত। কিন্তু সেদিন কালা পাহাড়ের মেজাজ ভালো ছিল না। বাছুরটা ডাবায় জাপ খাইবার জন্য আসিয়া তাহার মুখের সম্মুখ দিয়া মুখ বাড়াইয়া দিল। কালা পাহাড় প্রচণ্ড ক্রোধে শিং দিয়ে আঘাত করিয়া তাকে সরাইয়া দিল। যশোদা আর রঙ্গলাল অপেক্ষা করিল না। সে পাইকার ডাকিয়া কালা পাহাড় বিক্রয় করিয়া দিল। নিতান্ত অল্প দামে বেচিতে হইল। পাইকারটা বলিল, 60 টাকাই হয়তো আমার লোকসান হবে। এ গরম মোষ কি কেউ নেবে মশাই?
যশোদা অনেক কথা কাটাকাটি করিয়া আর 5টি টাকা মাত্র বাড়াইতে সক্ষম হইল। পাইকারটা কালাপাহাড়কে লইয়া চলিয়া গেল। রঙ্গলাল নীরবে মাটি থেকে চাহিয়া রহিল। রঙ্গলাল তখনও চুপ করিয়া বসিয়াছিল। আর শব্দ শুনিয়া সে চমকিয়া উঠিল। সত্যই তো কালাপাহাড়, কালাপাহাড় ফিরিয়া আসিয়াছে। রঙ্গলাল ছুটিয়া গিয়া তাহার কাছে দাঁড়াইল। কালাপাহাড় তাহার কোলে মাথাটি তুলিয়া দিল। পাইকারটা আসিয়া বলিল, আমার টাকা ফিরে দেন মশাই, এ মোষ আমি নেব না। বাপরে বাপরে, আমার জান মেরে ফেলা তো মশাই। জানা গেল খানিকটা পথ কালাপাহাড় বেশ গিয়াছিল, কিন্তু তাহার পরই সে এমন খুঁট লইয়া দাঁড়াইল যে কার সাধ্য উহাকে এক পা নড়ায়। পাইকারটা বলিল, লাঠি যদি তুললাম মশাই। ওরে বাপরে, সে ওর চাউনি কি? তারপর এমন তারা আমাকে দিলে আমি আধ কোষ ছুটে পালাই তবে রক্ষে। তখন ও আপনার ফিরল, একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এলো। আমার টাকা ফিরিয়ে দেন মশাই। সে আপনার টাকা ফিরাইয়া লইয়া গেল। যশোদা বলিল, এক কাজ করো তবে, হাটে যাও বড়। রঙ্গলাল বলিল, আমি পারবো না। আর কে নিয়ে যেতে পারবে, তুমি না নিয়ে গেলে? অগত্যা রঙ্গলালই লইয়া গেল। পথে সে অনেক কাঁদিল। এই হাট হইতেই কালাপাহাড়কে সে কিনিয়াছিল, কিন্তু ফিরিল সে হাসিতে হাসিতে। কালাপাহাড়কে কেহ কেনে নাই। ওই পাইকারটা সেখানে এমন দুর্নাম রটাইয়াছে যে কেহ তাহার কাছে দিয়াও আসে নাই। যশোদা বলিল, তবে শহরের হাটে যাও, এদিককার পাইকারও হাটে বড় যায় না। রঙ্গলালকে যাইতেই হয়। যশোদা লেখাপড়া জানা, রোজগেরের ছেলে, সে এখন বড় হইয়াছে, তাহার লঙ্ঘন রঙ্গলাল করিতে পারে না। আর কালাপাহাড়কে রাখিবার কথা যে সে জোর করিয়াও বলিতে পারে না। অনেক ক্ষতি হইয়া গেল। মহিষটার দাম 150 টাকা। তারপর গোহত্যার জন্য প্রায়শ্চিত্তের খরচ 7-8 টাকা। এই 1 মাস চাষ বন্ধ হইয়া আছে। সে ক্ষতির মূল্য হিসেব নিকেশের বাইরে। হাটে একজন পাইকার কালাপাহাড়কে দেখিয়া অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া কিনিল। এক বড় জমিদারের এমনই মহিষের বরাত আছে। দামও সে ভালোই দিল, 105 টাকা। রঙ্গলাল বলিল, এই দেখো ভাই, মোষটা আমার বাড়ি গা ঘেঁষা। এখন এইখানে যেমন বাধা আছে থাক, আমি চলে যাই, তারপর তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টুমি করবে। তার চোখ দিয়া জল পড়িতেছিল। পাইকারটা হাসিয়া বলিল, তা বেশ থাকুক এইখানেই, তুমি যাও। রঙ্গলাল তাড়াতাড়ি পা চালাইয়া একেবারে শহরের স্টেশনের ট্রেনে চাপিয়া বসিল। হাঁটিয়া ফিরিবার মতো শক্তি তাহার ছিল না। কিছুক্ষণ পরই পাইকার কালাপাহাড়ের দড়ি ধরিয়া টান দিল। কালাপাহাড় তাহার দিকে চাহিয়া চকিত হইয়া চারিদিকে চাহিতে চাহিতে আ সে রঙ্গলালকে খুঁজিতেছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়া মৃদু আঘাত করিয়া তাড়া দিল। চল চল। কালাপাহাড় আবার ডাকিল, আ। সে খুঁটি পাতিয়া দাঁড়াইল, চাইবে না। পাইকারটা আবার তাহাকে আঘাত করিল। কালাপাহাড় পাগলের মতো চারিদিকে রঙ্গলালকে খুঁজিতেছিল। কই সে, কই সে, কই? নাই, সে তো নাই। কালাপাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত হইতে আপন গলার দড়ি ছিনাইয়া লইয়া ছুটিল। এই পথ দিয়াই তাহারা আসিয়াছে। ঊর্ধ্বমুখে সে ছুটিতেছিল আর প্রাণপণে ডাকিতেছিল, আ। পাইকারটা কয়েকজনকে জুটাইয়া লইয়া কালাপাহাড়ের পথরোধ করিল, কিন্তু দুর্দান্ত কালাপাহাড় পিঠের ওপর লাঠিবর্ষণ অগ্রাহ্য করিয়া সম্মুখের লোকটাকে শিং দিয়া শূন্যে নিক্ষেপ করিয়া আপন পথ মুক্ত করিয়া উন্মত্তের মতো ছুটিল। কিন্তু এ কি, এসব যে তাহার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তার দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসিতেছিল। কালাপাহাড় ভয় একটা পাশের রাস্তা দিয়া ছুটিল। রাস্তার লোকজন হৈ হৈ করিতেছিল, কারমোষ কারমোষ। ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ। একখানা মোটর কার আসিতেছে। কালাপাহাড়ের জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষে আপনার বাড়িখানি দেখিতেছিল আর রঙ্গলালকে তারর স্বরে ডাকিতেছিল। সে একেবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়ে আবার বিপরীত দিকে ফিরিল। লোকজন
প্রাণ ভয় ছুটিয়া পলাইতেছিল। কালা পাহাড়ও প্রাণ ভয় ছুটিতেছিল। দেখিতে দেখিতে দুইটা লোক জখম হইয়া গেল। কালা পাহাড় ছুটিতেছে আর রঙ্গলালকে ডাকিতেছে, আ আ আ আ। কিন্তু এ কি, ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়, কত দূরে তাহার বাড়ি? আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবার সে ক্রুদ্ধ বিক্রমে তাহার সহিত লড়িবার জন্য দাঁড়াইল। মটরখানাও তাহার সন্ধানে আসিয়াছে। পুলিশ সাহেবের মোটর পাগলা মহিষের সংবাদে পৌঁছাইয়া গিয়াছে। মোটরখানাও দাঁড়াইল। কালা পাহাড় প্রচণ্ড বিক্রমে অগ্রসর হইল। কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত হইল একটা কঠিন উচ্চ শব্দ। কালা পাহাড় কিছু বুঝিল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল। সাহেব রিভলভারটা খাপে পুড়িয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন। বলিলেন, ডোম লক্ষ্য বুলাও।